আমি এখন কথা বলবো সন্তান ধারণের পূর্ব প্রস্তুতি নিয়ে, বা যারা সন্তান ধারণের কথা ভাবছেন বা প্রেগন্যান্সির কথা ভাবছেন বা পরিকল্পনা করছেন তাদের করণীয় সম্বন্ধে বলবো। আমাদের দেশে দেখা যায় যে অনেক মেয়েরাই আছে এখন, তারা কর্মজীবী, তারা ভাবে যে, অথবা অনেক মেয়েরাই আছে যারা পড়াশোনা করছে, তারা ভাবছে যে না ঠিক আছে, আমার পড়াশোনায় আমি আরও আগাতে চাচ্ছি, ক্যারিয়ারে আগাতে চাচ্ছি, বা কর্মক্ষেত্রে আমি আরও এগিয়ে যেতে চাচ্ছি, আমি আরও অনেক দেরিতে সন্তান নিতে চাই। কিন্তু প্রতিটা মেয়েরই সন্তান ধারণের উপযুক্ত সময় থাকে এবং কিছু কিছু নিয়ম থাকে যে নিয়মগুলো ফলো করতে হয় সন্তান ধারণের জন্য। এবং হাজব্যান্ড ওয়াইফের কিছু রিলেশনের ব্যাপারেও কিছু কিছু নিয়ম থাকে যেগুলো ফলো করতে হয় সন্তান ধারণের জন্য, যেগুলো অনেক মেয়েরাই জানে না, অনেক হাজব্যান্ডরাও বা অনেক স্বামীরাও জানে না। তো এক নম্বর কথা হচ্ছে যে যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের বয়স নিয়ে চিন্তা করতে হবে। মেয়েদের সন্তান নেওয়ার উপযুক্ত বয়স হচ্ছে 20 বছরের পরে, 21 বছর থেকে 28, 29 বা বিফোর 30, 30 বছরের আগেই। এই সময়ের মধ্যেই বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করা উচিত। 25 বছরের মধ্যে হলে সবচেয়ে বেশি ভালো হয়। আর একটা কথা হচ্ছে যে দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের বা স্বামী স্ত্রীর সব ব্যাপারই ভালো আছে, ওয়াইফের মাসে মাসেই মাসিক হচ্ছে বা হাজব্যান্ডও সব ঠিক আছে, কিন্তু সন্তান হচ্ছে না বা তারা কনসিভ করছে না। হিস্ট্রি নিলে বা তাদের হিস্ট্রি শুনলে বোঝা যায় যে তারা কোন সময়টায় হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে বা সহবাস করলে বাচ্চা হতে পারে, এই ব্যাপারটাই অনেকে জানে না বা বোঝে না। মেয়েদের মাসিকের সাইকেলকে যদি আমরা 3টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে যে প্রলিফারেটিভ ফেজ, একটা ওভুলেটরি ফেজ, আর একটা হচ্ছে যে সিক্রেটরি ফেজ। অথবা যদি 2টো ভাগে ভাগ করি, একটা হচ্ছে যে প্রলিফারেটিভ ফেজ বা যে সময়ে জরায়ুর ভিতরে গাটা তৈরি হচ্ছে এবং হচ্ছে ডিমটা ফোটার জন্য তৈরি হচ্ছে। ওভুলেটরি ফেজ হচ্ছে যে সময়টায় ডিমটা ঠিক ফুটছে এবং ফুটে বের হয়ে আসছে। যখন ডিমটা ফুটে বের হয়ে আসে তখন সেই ডিমটা কিন্তু ডিম্বনালী দিয়ে যাবে, জরায়ুর দিকে যাবে ডিমটা। আরেকটা ফেজ হচ্ছে যে ডিম্বস্ফুটনের পরে যদি সেই ডিমটা ফার্টিলাইজ হয় বা শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে সেটা বাচ্চা হবে বা মহিলাটা কনসিভ করবে বা প্রেগনেন্ট হবে। আর যদি সেটা না হয়, যদি গ্যামেট বা সেই ডিম্বাণু শুক্রাণু মিলিত হওয়ার ব্যাপারটা না থাকে, সেক্ষেত্রে ডিমটা নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে সিক্রেটরি ফেজ শুরু হয়ে যাবে এবং জরায়ুর ভিতরের লেয়ারটা তৈরি হয়ে যাবে সিক্রেটরি মাসিকের জন্য। তখন কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে বা সেই মাসে মাসিক হয়ে যাবে। তো জানতে হবে যে হাজব্যান্ড ওয়াইফকে জানতে হবে কোন সময়টা ডিম্বস্ফুটনের ফেজ। দেখা যায় যে মাসিকের যদি 28 দিনের সাইকেল হয় কারো, 28 দিন পরপর কারো মাসিক হয় বা 30 দিন পরপর কারো মাসিক হয়, তাহলে 14তম দিনে সাধারণত ডিমটা ফুটে থাকে। সব কিছু প্রিপারেশন হয়ে 14তম দিনে সাধারণত ডিমটা ফুটে বের হয়ে ডিমটা ফুটে কিন্তু সরাসরি ডিম্বনালীতে চলে আসে। সেটারও কিছু সময় থাকে। সেই জন্য যেহেতু ডিম্বস্ফুটনের সময়টা কোনো নির্দিষ্ট না, কিন্তু একটা ডিম ফোটার পরে বা বের হওয়ার পরে সে 24 ঘন্টা তার ট্র্যাক্টে থাকতে পারে বা ডিম্বনালীতে থাকতে পারে। আর একটা স্পার্ম বা শুক্রাণু জরায়ুর ভিতরে যাওয়ার পরে 72 ঘন্টা ওখানে থাকতে পারে। সেই জন্য ডিম্বস্ফুটনের সময়টা বা ডিমটা ফোটার পরে যে ম্যাচিউর ডিমটা, যেটা বাচ্চা হওয়ার জন্য যে কাজ করবে, সে কিন্তু খুব অল্প সময় থাকছে, 24 ঘন্টার জন্য থাকছে। এবং আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না, কিছু কিছু সিমটম যদিও আছে যেগুলো দেখে বোঝা যায় যে ডিম ফুটেছে, তারপরেও আমরা খুব 100% কনফার্ম করে বা ক্লিয়ার করে কিন্তু তখন বোঝা যাচ্ছে না কখন ডিমটা ফুটছে। এই জন্য আমরা রোগীদেরকে সাধারণত বলে থাকি যাদের নিয়মিত মাসিক, তাদের মাসিকের 10ম থেকে 20তম দিন অথবা 9ম থেকে 21তম দিন, এই সময়টাতে আপনারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবেন বা সহবাস করবেন। এমন কোনো নিয়ম নেই যে প্রতিদিনই করতে হবে বা একদিন পরপর করতে হবে, তবে ফ্রিকোয়েন্টলি এই সময়ে সহবাস করলে তাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। বা যারা এরকম বাচ্চা নেওয়ার প্ল্যান করছেন তারা দেখা যায় যে এই
এই টাইমিংটা বুঝতে না পারার জন্যই বা ডিম্ব স্ফুটনের সময়টা কখন এটা বুঝতে না পারার জন্যই অনেকে কনসিভ করছে না, এবং এই টাইমিংটা মেনটেন করেই অনেক কাপল কিন্তু প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, অনেক মহিলাই প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। তো আমি আবার কথাটা রিপিট করতে যাচ্ছি, যেহেতু এই প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা ডিম্ব স্ফুটনের সাথে রিলেটেড, সেহেতু মাসিক চক্রের বা মেনস্ট্রুয়াল সাইকেলের দশম থেকে, যাদের নিয়মিত মাসিক হয় তাদের 10ম থেকে 20তম দিন তাদের সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। আর হচ্ছে যারা বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আমরা সাধারণত কনসিভ করার বা প্রেগনেন্ট হওয়ার আগে 3 মাস আগে থেকে ফলিক অ্যাসিড দিয়ে থাকি। এটা একটা সুবিধা হচ্ছে যে জন্মগত ফলিক অ্যাসিডের একটা সুবিধা হচ্ছে যে জন্মগত ত্রুটির সম্ভাবনাকে কমিয়ে দেয়। তো যারা বাচ্চা নেওয়ার জন্য প্ল্যান করছেন অন্তত পক্ষে 3 মাস আগে আপনার মহিলারা ফলিক অ্যাসিড ট্যাবলেটটা খাওয়া শুরু করবেন, কারণ এটাকে আমরা সাধারণত এই ট্যাবলেটটা 3 মাস আগে থেকে কনসিভ করার পরবর্তী 3 মাস পর্যন্ত বা প্রথম 3 মাস পর্যন্ত আমরা কিন্তু ফলিক অ্যাসিড কন্টিনিউ করে থাকি। আর হচ্ছে যারা বাচ্চা নেওয়ার প্ল্যান করছেন তারা কোনো ডিজিজ আছে নাকি, বা যদি তারা প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে সেই বাচ্চাটাকে ক্ষতি করতে পারে বা ওই প্রেগনেন্সিটাকে এফেক্ট করতে পারে এমন কোনো ডিজিজ আছে নাকি তার, সেটা ডায়াগনোসিস করার জন্য অবশ্যই আপনারা প্রিকনসেপশনাল কাউন্সেলিংয়ের জন্য ডাক্তারের কাছে আসুন। কারণ কিছু কিছু রোগ আছে যেগুলো এমব্রায়োকে বা ওই বাচ্চাটাকে বা ওই ফিটাসটাকে ক্ষতি করতে পারে। যেমন ডায়াবেটিস, যদি কারো ডায়াবেটিস থেকে থাকে এবং সে যদি তার কনসিভ করার বা প্রেগনেন্ট হওয়ার আগেই থেকে থাকে, অনেকে আনডায়াগনোজ থাকে, তো সেই ক্ষেত্রে সেই বাচ্চাটা কনসিভ করার পরে প্রথম 3 মাস ওই যে যার ব্লাড সুগার বেশি বা ডায়াবেটিস, ওই ব্লাড সুগারটা কিন্তু এই বাচ্চার জন্য ক্ষতিকর। তখন কিন্তু প্রথম 3 মাসের মধ্যেই শান্ত একটা বাচ্চার ডেভেলপমেন্ট হয়, এবং প্রথম 8 সপ্তাহের মধ্যে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট আমরা যেটা বলি, প্রথম 3rd to 8th উইকের মধ্যে কিন্তু একটা বাচ্চার ইন্ট্রিনসিক যে ডেভেলপমেন্টটা, ভেতরে যে সব গঠন করতে হয় সেগুলো তৈরি হয়ে যায়। তো ওই সময়ের মধ্যে যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু ওই বাচ্চাটার জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন হার্টের সমস্যা, চোখের সমস্যা, হাত পা নাই, এরকম অনেক কিছু থাকতে পারে। আরও কিছু হরমোনের সমস্যা আছে, যা যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে অথবা কারো অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এরকম সমস্যার জন্য অনেক সময় বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যাচ্ছে বা এরকম প্রবলেম হতে পারে। সেই জন্য যারা বাচ্চা নেওয়ার প্ল্যান করছেন তাদের প্রিকনসেপশনাল কাউন্সেলিংয়ের জন্য বা কিছু কিছু ডিজিজ ডায়াগনোসিস করার জন্য ডাক্তারের কাছে এসে অনেক কিছুই আমরা ডায়াগনোসিস করতে পারি না, অনেক ডিজিজ ডায়াগনোসিস করা যায় না, আনএক্সপ্লেন করার কারণেও বাচ্চা কনসিভ নাও করতে পারে অথবা কনসিভ করার পরে বাচ্চা নষ্ট হয়ে যেতেও পারে। তবে যেগুলো আমরা ডায়াগনোসিস করতে পারবো খুব সহজ পরীক্ষা এবং সহজ হিস্ট্রির মাধ্যমে, সেগুলোও যাতে সহজে ডায়াগনোসিস হয়ে যায় সেজন্য সব কাপলদেরই উচিত বা মেয়েদেরই উচিত ডাক্তারের কাছে পরামর্শ চাওয়া।